আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুল হোসেন। সুপ্রদর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামী গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী বা আপনার তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রদর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আছে আমরা আলোচনা করব। আমাদের নতুন সিগমেন্ট ইস্তেহার নিয়ে আছে আমরা আলোচনা করব এবং ২৪-এর নির্বাচন নিয়ে কথা বলবো। ২৪-এর নির্বাচনে যে চট্টগ্রাম কতটা প্রস্তুত আছে, চট্টগ্রামের ভোটাররা কতটুকু প্রস্তুত আছে এবং চট্টগ্রামের মধ্যে খুবই আকর্ষণীয় একটি আসন নিয়ে আজ আমরা কথা বলবো এবং ওই উক্ত আসনে আমরা একটা সুন্দরতম জায়গায় সিআরবি শিরিষতলায় আমরা সকলে অবস্থান করছি। আজকে আমরা চট্টগ্রাম ৯ আসন নিয়ে কথা বলবো। চট্টগ্রাম ৯ আসনের ভোটাররা কতটুকু সচেষ্ট আছে, ভোট দেওয়ার জন্য কতটা অপেক্ষায় আছে এবং আমরা একজন প্রার্থীকে রেখেছি, প্রার্থীর মুখ থেকে ভোটারের এখন বর্তমান আকাঙ্ক্ষা কী তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। আজকে আমরা আমাদের আলোচনার সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম ৯ আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আছি আল্লাহর রহমতে, আপনাকেও ধন্যবাদ। ডাক্তার এ.কে.এম. ফজলুল হক এমপি, এটা কি সম্ভব কিনা? অবশ্যই, ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু আপনি খুব সানন্দে ডক্টর এ.কে.এম. ফজলুল হক এমপিটাকে আপনি গ্রহণ করছেন, তাহলে আপনার প্রস্তুতি খুব ভালো দেখা যাচ্ছে। আমি একটা ব্যাপারে প্রথমে একটু আনি, যেহেতু আমরা এটাকে আকর্ষণীয় আসন বলা হয়, পুরো সকলেই জানে যে এই আসনের যিনি এমপি হয় উনি মন্ত্রিত্ব পায়। এখন এমপিটা তো আপনি খুব উৎসাহ নিয়ে বললেন, এখন মন্ত্রী হওয়ার জন্য অপেক্ষা আছেন কিনা? চট্টগ্রাম তো বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলে এবং প্রধান সমুদ্র বন্দর। চট্টগ্রাম মুঘল আমল থেকেই, ব্রিটিশ আমল থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে, শিল্প, বাণিজ্য, অর্থনীতি। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এলাকা হচ্ছে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা হয় সর্বপ্রথম। তো আর চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি আসন হচ্ছে চট্টগ্রাম ৯, যেটা কোতোয়ালি, চকবাজার, বাকলিয়া এবং ডবলমুরিংয়ের আংশিক নিয়েই ৪টি থানা এবং ১৪টি ওয়ার্ড নিয়ে সমন্বয়ে এই চট্টগ্রাম কোতোয়ালি আসনটা চট্টগ্রাম ৯। তো এইখানে এটা চট্টগ্রামের ভিআইপি আসনের জন্য এখানে কোর্ট বিল্ডিং, আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকদের অফিস, এই জায়গায় তারা অফিস করেন। তারপরে হচ্ছে সিডিএ, বাংলাদেশ ব্যাংক, তারপরে চট্টগ্রামের প্রধান পোস্ট অফিস, তারপরে আন্দরকিল্লা শাহী জামা মসজিদ, তারপরে আমাদের হিন্দু ভাইদের মন্দির, আশ্রম, এটা ওই নন্দনকাননে অবস্থিত, তারপরে দারুল উলুম আলিয়া মাদ্রাসা, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ইত্যাদি। প্রায় ৩ কোটি লোক যেখান থেকে সার্ভিস নেয় স্বাস্থ্যসেবা, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। তো এই জন্য চট্টগ্রামের কোতোয়ালি এই ৯ নম্বর আসন, এটা হচ্ছে সবচেয়ে চট্টগ্রামের ভিআইপি আসন। তো এইখান থেকে অতীতে যারা এমপি হয়েছে তারাই মন্ত্রী হয়েছে। এই সুন্দর আসন, এই ভিআইপি আসন, এই আকর্ষণীয় আসনে কেন ডাক্তার এ.কে.এম. ফজলুল হককে বেছে নিল বাংলাদেশ জামাত ইসলাম? বাংলাদেশ জামাত ইসলামী আসলে একটা সুশৃঙ্খল দল এবং জামাতে ইসলামী ক্যান্ডিডেট নির্ণয়ের ক্ষেত্রে অন্যান্য দলের চেয়ে ব্যতিক্রম। জামাতে ইসলামী তাদের আমাদের বিভিন্ন ক্যাটাগরি থেকে লিখিত মতামতের মাধ্যমেই প্রার্থী সিলেক্ট করে। আমাদের এখানে এমন হয় না যে আমরা কারা ক্যান্ডিডেট হতে চাই তাদেরকে নমিনেশন ফর্ম দিলাম, তারা দরখাস্ত করবে, তারপরে তাদের অন্যান্য রাজনৈতিক দলের মতো জামাত ইসলামী ওইভাবে ক্যান্ডিডেট নির্ণয় করে না। তা আমাদের মনোনয়ন ফর্ম কিনতে হয় না। আমাদের সংগঠনের বিভিন্ন বিভাগ থেকে 15টা ক্যাটাগরি থেকে মতামত নেওয়া হয় এবং ওই মতামতের ভিত্তিতেই আমাদের ক্যান্ডিডেট নির্ণয় করা হয়, মনোনয়ন করা হয়। এবং আমাদের এখানে একজনকে মনোনয়ন দিলে আরেকজন নাখুশও হয় না, স্বাগত জানায় সবাই মিলে। আমাদের এখানে সারা দেশেই কোনো বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য একটি সুশৃঙ্খল দল হিসেবে। এবং এখানে বরং এটাকে আমরা একটা দায়িত্ব মনে করি, এটাকে একটা
এক্সট্রা জবাবদিহিতার বিষয় বলে আমরা মনে করি, আমানতদারি মনে করি, যে জন্য আমাদের ভয় থাকে যে আমাদের মনে করেন আমির নির্বাচিত হলে অন্যরা তো এটা একেবারে খুশি হইয়া মিষ্টি বিতরণ করে, আর আমাদের এখানে এই দায়িত্বের ভার এটা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না, এই ভয়ে কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে সাহায্য চায়, সবার কাছে সাহায্য চায়। এই ধরনের একটা সংগঠন হচ্ছে জামাত ইসলামী। তা আমাকে মনোনয়ন, আমি 40 বছর ধরেইতে চট্টগ্রামে আছি। আমি এই যে চট্টগ্রাম কলেজ 1971 সালে আমি চট্টগ্রাম কলেজে ভর্তি হই। এরপরে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমি MBBS পাশ করি। এরপরে আমি 4 বছর ইরানে, ইসলামিক রিপাবলিক অফ ইরানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করি। আমার 10 বছর কন্ট্রাক্ট ছিল, কিন্তু 4 বছর পরে আমি চলে এসে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল প্রতিষ্ঠা করি 1989 সালে। তো তখন থেকে আমি ফাউন্ডার, ম্যানেজিং ডাইরেক্টর। এরপরে আমি চিটাগং পার্ক ভিউ হসপিটাল তারপরে প্রতিষ্ঠা করি। এরপরে চিটাগং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করি। তারপরে আমি তখন থেকেই দারুল উলুম গভর্নিং বডির মেম্বার ছিলাম। তারপরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার ইলেক্টেড 3 বার ট্রেজারার ছিলাম। তারপরে আমাদের বিএমএ চট্টগ্রাম বিএমের একটা ট্রাস্ট আছে, বিএমের চট্টগ্রামে সব ডাক্তারদের ওনারশিপের ট্রাস্ট। তো সেই ট্রাস্টের আমি ফাউন্ডার, ম্যানেজিং ট্রাস্টি। এবং আমি বিএমএ ভবন অডিটোরিয়াম, লিফট লাগানো, এটাকে আধুনিকীকরণ, তারপরে পোস্ট গ্রাজুয়েট লাইব্রেরি করা, এই কাজগুলো আমি করি। এরপরে আমি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজের যে ট্রাস্ট আছে, দেশ ট্রাস্ট, এটার চেয়ারম্যান এবং মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান। আমি চিটাগং মা ও শিশু হাসপাতালের এক্সিকিউটিভ গভর্নিং বডির ইলেক্টেড ভাইস চেয়ারম্যান। তারপরে চিটাগংয়ে যতগুলি বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক ল্যাব আছে, এটার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তো আর হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ট্রাস্টের মেম্বার এবং চিটাগং মেডিকেল ইউনিভার্সিটির সিন্ডিকেট মেম্বার। তো সেই হিসাবে আমাকে আমার স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা এবং বিভিন্ন প্রফেশনাল ইয়াতে আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা দেখে সংগঠন মনে করছে যে মানে সংগঠনের মানে 15 ক্যাটাগরিতে সবাই এক বাক্যে মনে করছে যে এই আসনের জন্য আমি একজন যোগ্য প্রার্থী। সেই হিসেবেই সংগঠন আমাকে মনোনয়ন দেয়। তা আমরা তো মনোনয়ন চাইনি না, আর সংগঠন মনোনয়ন দিলে সেটা মেডিকো-লিগ্যাল কোনো কারণ না থাকলে সেটা আবার ডিজিবও করা যায় না, আনুগত্যের একটা প্রশ্নও আছে, সেভাবেই প্রার্থী হওয়া। তরুণরা তো এই আসনে বেশি। এখন তরুণরা ধর্মীয় চর্চার চেয়ে তার ব্যক্তি স্বাধীনতাটা বেশি ভালো করে দেখে, কর্মসংস্থান ভালো করে দেখে, সে একটু আনন্দ ফুরফুরে থাকতে চায় তরুণরা। সে জায়গায় এই যে দাঁড়িপাল্লা মার্কাকে আপনি তরুণদের মাঝে কিভাবে পরিচয় করে দিচ্ছেন? এখন তো বলতে গেলে তারুণ্যের বাংলাদেশ, তরুণরাই এই 2024-এর 36 জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদ থেকে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তো আজকে এটার তারুণ্যের পজিটিভ দিক হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুল প্যানেলে যেই ছাত্র শিবিরের ছেলেরা বিজয় লাভ করেছে, এবং এটা বিজয় লাভের মধ্যে আপনি দেখবেন যে কন্টেস্ট হয়েছে কিভাবে 4000 ভোট আর হচ্ছে 15,000 ভোট, এত ধরনের ডিফারেন্স। সুতরাং বাংলাদেশের তারুণ্য এখন পজিটিভলি মোটিভেটেড। তারা এখন বাংলাদেশ আগামীর নিরাপদ বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে এখনকার তরুণরা। তো এই তরুণরাই তারা এন্টারপ্রেনার হবে, তাদেরকে আমরা প্রযুক্তিতে ইনভলভ করব, কারিগরি শিক্ষা, সায়েন্স, ম্যাথ, এবং তাদেরকে যাতে করে তারা পজিটিভলি দেশের জন্য ভূমিকা রাখতে পারে, চাকরির পিছনে না ঘুরে তারা যাতে এন্টারপ্রেনার হতে পারে। এই ধরনের আমাদের কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম আছে আমাদের ইসলামী ছাত্র শিবিরের। তো সেই হিসাবে তাদেরকে আমরা এখন এই যে তারুণ্যের আরেকটা দিক হচ্ছে, আগে তো বখাটে ছিল, চাঁদাবাজি করত, কিশোর গ্যাং, তারপরে হচ্ছে মাদকাসক্তি ইত্যাদি নিয়ে যে ফেসিবাদের সময়ও আপনি ছাত্র সংগঠনগুলোকে দেখেন,
তারা মানে বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে অস্ত্রের ঝনঝনানি, কিভাবে মানে দর্শনের সেঞ্চুরি, এই ধরনের একটা অবস্থা থেকে আজকে বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান পজিটিভ ইয়াতে চলে আসছে। তো সুতরাং এখন তো মেয়েরাও তারুণ্যের এই পজিটিভ যেটা ২৪-এর চেতনা তাকে ধারণ করতেছে এবং তারা তো জাতিকেও পথ দেখাচ্ছে। আগামী নির্বাচনে এটা এই যে ডাকসু চাকসু বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনও জাতিকে একটা বার্তা দিয়ে দিছে যে আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে জামাত ইসলামের ভবিষ্যৎ, দাঁড়িপাল্লার ভবিষ্যৎ, এবং আগামীতে যদি ইসলামী কল্যাণ রাষ্ট্র হয় তাহলে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি পাবে এবং সামাজিকভাবে বৈষম্যহীন একটা শোষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি এবং দখলদারিত্ব থেকে মুক্ত একটা সুশাসন বাংলাদেশের মানুষ পাবে। ডাক্তারদের সহযোগিতা আপনি কি পাবেন মনে করছেন? এটা আমার জন্য সবচেয়ে বড় পজিটিভ একটা দিক আপনি উঠাইছেন, সেটা আমি স্টুডেন্ট লাইফ থেকেই আমার একটা পরিচিতি ডাক্তার সমাজের ভিতরে আছে। যেহেতু আমি স্টুডেন্ট লাইফে এই 3rd ইয়ারে থাকতে মেসের সেক্রেটারি ছিলাম, আবার 4th ইয়ার 5th ইয়ারে আমি মেসের সভাপতি ছিলাম হোস্টেলের। তো সেখানে আমি যেভাবে মানে একেবারে চুরিমুক্ত, দুর্নীতিমুক্ত তখন থেকে হোস্টেল, আমি যেভাবে করছি, আমাদের তো টিচাররাই হচ্ছে আর হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, তো ওনারাই তো এই রেশন টেশন ইত্যাদির হ্যান্ডেল করতেন। তো সেজন্য ওনারা দেখছেন যে আমার শাসন আমলে এমনভাবে আমি মেস চালাইছি, একটা পয়সা এদিক ওদিক হতো না। তো যার ফলে এটা আমাদের টিচারদের ভিতরেও নেতৃত্বের গুণ তখন থেকে আপনি ছাত্র জীবন থেকে তখন থেকে এটা আমার এটা। তো এখন হচ্ছে এই যে আমি বিএমএতে 3বার যে ইলেক্টেড ছিলাম, আমাকে আপনি ড্যাব বলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বলেন, আমাদের এনডিএফটা আছেই, তো সর্বমহলে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। তার আমি এই যে বিএমএর ট্রেজারার ছিলাম, সেখানেও আমি যে অডিটিং সিস্টেম এভরি ইয়ার এবং প্রত্যেকটা প্রোগ্রামের পরে ওই প্রোগ্রামের হিসাব পরবর্তী মিটিংয়ে দেওয়া, এই ট্রেডিশনটা এবং প্রত্যেকটা মিটিংয়ের কার্যবিবরণী পরবর্তী মিটিংয়ে অনুমোদন করা, এই কালচারগুলো আমার আমলে ডেভেলপ হয়। যার ফলে আমি যখন হ্যান্ডওভার দিই স্বাধীনতা চিকিৎসক পরিষদের থেকে যে ট্রেজারার হয় ডক্টর মুজিবুল হক খান, ও তখন বলে যে আজকে ফজলু ভাই ট্রেজারার ছিল বলে এবং বিএমএ ভবন ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ছিল বলে আমরা 4-5 কোটি টাকা উদ্বৃত্ত জমা পাইছি ফান্ডে। আর হচ্ছে উনি পোস্ট গ্রাজুয়েট লাইব্রেরি, অডিটোরিয়াম, লিফ লাগানো সব কিছু সংস্কারমূলক কাজগুলো সব ওনার আমলে হয়েছে। ডাক্তারদের সারা আপনি শেষ মুহূর্তে কেমন পাচ্ছেন? তারা কি আপনার প্রচারণের সাথে যুক্ত আছে কিনা? তারাও কি মাঠ চষে বেড়াচ্ছে কিনা? এই যে আপনার মার্কা, যে দাড়িপাল্লা মার্কা নিয়ে তারা কাজ করছে কিনা ডাক্তার সমাজ? এবং ডাক্তার সমাজ থেকে তারা আপনি কি মেসেজ পাচ্ছেন? ডাক্তাররা আমাকে এটাকে খুবই তাদের জন্য একটা সম্মানজনক হিসেবে নিছে এবং আমাকে ক্যান্ডিডেট হিসেবে সর্বমহলে অ্যাকসেপ্ট করছে। তো তারা সবাই হ্যাপি যে আমি চট্টগ্রাম থেকে ইলেকশন করতেছি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজও আমাদের আসনের ভিতরে। শুধুমাত্র ডাক্তার সমাজ ভালোভাবে আপনাকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তার পরিকল্পনা নিচ্ছে, এরকম কিছু আপনি মনে করেন? বা তাদের সাথে আপনার যোগাযোগটা ওভাবে করে হয় কিনা? হ্যাঁ, কথা হয় এবং যে কোনো মিটিংও তারা আমাকে দাওয়াত দেয়, এখন আরো বেশি সম্পৃক্ত করতেছে। এই যে ডাক্তাররা এই পরিমাণ কাজ করতেছে, আপনি এমপি হলে পরে এই ডাক্তার সমাজের জন্য কি উপকার বয়ে আনবেন কিনা? বা তাদের অনেক কিছু পরিবর্তন দরকার তাদের, সেই পরিবর্তনটাও আপনি তো অবশ্যই জানেন, কারণ আপনি ডাক্তার মানুষ, ডাক্তারের ভেতর কি সমস্যা যাচ্ছে সেটা আপনি অবশ্যই জানেন। অবশ্যই জানি। এগুলা নিয়ে কাজ করবেন কিনা এমপি হলে পরে? অবশ্যই। আমি তো চট্টগ্রাম মেডিকেল অলরেডি আমরা কাজ করতেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একেবারে ওভার ক্রাউডেড একটা হসপিটাল হয়ে গেছে। আমাদের সময় ওই যে ওয়ার্ডগুলাতে ওই বেড টু বেড যে গ্যাপ থাকে সেখানে দিয়া এক্সট্রা বেড দিয়া রুগী চিকিৎসা করত। আর এখন আমরা দেখলাম যে সিঁড়ি দিয়া উঠে যে লবি আছে, লবিতেও রুগীরা শুয়ে আছে। এ ধরনের ক্রাউড। এই জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অ্যাডভাইজার, আমাদের বর্তমান অ্যাডভাইজারের কাছে গেছি এবং উনিও নীতিগতভাবে অ্যাকসেপ্ট করছেন এবং জায়গাও সিলেক্ট করছেন। হাটাজারিতে একটা বড় মেডিকেল ক্যাম্পাস করতেছে, ওখানে একটা হাসপাতাল হবে। এরপরে আমরা চিটাগং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে সেখানে একটা 1000 বেডের হসপিটাল করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি
আর আমাদের চিটাগং মেডিকেল কলেজে যেটা ডেন্টাল ইউনিট আছে, এই ডেন্টাল ইউনিটটা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট। তো ওটাকে আমরা একটা ডেন্টাল কলেজের মর্যাদা দিয়ে নতুনভাবে একটা আলাদা মেডিকেল ডেন্টাল কলেজ করার জন্য তারা সবাই মিটিং ডাকছিল, আমিও ওখানে ছিলাম এবং আমাদের ডিজি হেলথ থেকে প্রতিনিধিও আসছিল। তো সেটা আমরা হামিদচরে 20 একর জায়গা আমরা সিলেক্ট করছি হাসপাতালের জন্য। ডেন্টাল কলেজের জন্য। আচ্ছা। আর হচ্ছে হাটাজারিতে ওই মেডিকেল হসপিটাল এবং নার্সিং কলেজ ইয়াতে হবে হাটাজারিতে। এক কথায় আপনি ডাক্তারদের বা নার্সদের সাথে আপনারা যেহেতু ডাক্তার সমাজের যেসব সমস্যা আছে, সেইসব সমস্যা নিয়ে আপনি এখন চর্চা করছেন কিনা, জ্ঞান রাখছেন কিনা, বা এইসব সমস্যার সমাধানে আপনি ডাক্তার সমাজকে বলে বেড়াচ্ছেন কিনা? আসলে এটা কি সমাধান আপনি করতে পারবেন? এটা তো ডাক্তাররা নিজেরাই জানে। আমি এখন মেডিকেল ইউনিভার্সিটি সিন্ডিকেট মেম্বার। রাইট। তো এখন আমরা আমাদের সিন্ডিকেটে ওখানে আমরা ওই নার্সিং কলেজ যেগুলো আছে সবগুলার প্রধানদের নিয়ে আমরা প্রোগ্রাম করছি। আমরা এই নার্সিং এডুকেশনটাকে ইন্টারন্যাশনাল মানে নিয়ে যাবার জন্য এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করা এবং ওই যে বিহেভিয়ারাল সায়েন্স সিলেবাস অন্তর্ভুক্ত করা এবং নার্সিং সার্ভিসটাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করতেছি অলরেডি। আর হচ্ছে চিটাগং মেডিকেল কলেজ তো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মেডিকেল কলেজ। তো এখানে আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে, এমডি এমএস কোর্স ইত্যাদি চালু আছে। তো এগুলাকে আমরা আরো বেশি সমৃদ্ধ করার আপনি কি মনে করছেন কিনা আসলে যে আপনি ডাক্তার হওয়াতে ডাক্তার সমাজের একটা আকর্ষণ আপনি পাচ্ছেন, এটা কি মনে করছেন কিনা? আসলে এটা এবং এরা ইতিপূর্বে আমরা ডাক্তার প্রার্থী পাইনি, এটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তারা মনে করছে কিনা? আমার জন্য এক্সট্রা বেনিফিট হচ্ছে আমার কোনো নেগেটিভ মেসেজ বাজারে আমার টোটালি নেই ইনশাল্লাহ। কিন্তু 100% পজিটিভ হিসাবে আমি বরং বাকিদের জন্য একটা ঈর্ষণীয় বটে, কিন্তু সবাই মিলে আমাকে অলরেডি অন্য দলের তারা আমাকে কমিটমেন্ট দিয়েছে যে আমরা আপনার জন্য কাজ করব, উই আর রেডি টু ওয়ার্ক ফর ইউ। এবং আপনি আরেকটা কথা শুনে হবেন, ওই একবার আমি বিএমএ ট্রেজারার থাকা অবস্থায় আমি একবার আমেরিকায় ছিলাম, বেড়াতে গেছি রোজার সময়। তা আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর ডাক্তারদের একটা ইফতার পার্টি দিয়ে সেখানে মেজবান হয়। তো এক বছর আমি ছিলাম না। তো ডক্টর ইএনটির প্রফেসর ডক্টর নীলকান্ত ভট্টাচার্য, তো উনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ইএনটির হেড ছিলেন। তো উনি বলেন যে সে তখন সেবারে নাকি একটু হানা টানা শর্ট টট পড়ছিল। তো বলে যে হ্যাঁ হানা শর্ট পড়বে তো, ফজলও নাই তো, এরকম হবে। তো আমি যখন ওনার কাছে ভোটের জন্য যাই পরবর্তী ইলেকশনে, বলে যে তোমার জন্য আমার ভোট, তুমি যতদিন ভোটে দাঁড়াবা অগ্রিম দেওয়া থাকলো, আমার কাছে তোমার ভোটের জন্য আসতে হবে না। তো এইভাবেই আমাকে সবাই মোটামুটি চিকিৎসক সমাজে অন্তত আল্লাহর মতো এই জিনিসটা আমার আছে। এই আসনে কিন্তু আপনাদের বিরাট একটা প্রতিপক্ষ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, পাশাপাশি এনসিপি। এনসিপি থেকেও এখনো পর্যন্ত ঘোষণা আসে নাই এই আসনে কে মনোনীত প্রার্থী হিসেবে কাজ করছে, এবং বিএনপি থেকেও এরকম এখনো পর্যন্ত আসেনি। এখন এটা একটু আপনি সুযোগ মনে করছেন কিনা? তারা এখনো পর্যন্ত কোনো প্রার্থী দেয় নাই। আর আপনারা যেহেতু অনেক আগে থেকে আপনারা মনোনীত প্রার্থী হিসেবে মাঠে চষে বেড়াচ্ছেন, জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমি আল্লাহর রহমতে ইতিমধ্যে 100% আশাবাদী জয়ের ব্যাপারে। আমাকে যেখানেই যাচ্ছি আমার ইনভলভমেন্ট, আমার প্রফেশনাল এবং আমার ব্যক্তিগত যোগ্যতা ইত্যাদি সবাই বলতেছে যে আপনি আসাতে আমরা খুব খুশি হয়েছি এবং এই ধরনের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য আপনাদের আসা দরকার। তা আমরা খুবই খুশি হয়েছি যে বিশেষ করে অ্যালাইড পারসন যারা সবাই আমাকে দলমত নির্বিশেষে অ্যাকসেপ্ট করতেছে। তো এখানে একটা মেজরিটি অফ দ্য পপুলেশন তো নিউট্রাল আছে, প্রায় 50%। তো ওনারা সবাই আমাকে মানে ক্যান্ডিডেট হিসেবে ওয়েল অ্যাকসেপ্ট করছে। আর এলাকায় যে যাচ্ছি তো সেখানে সবাই মোটামুটিভাবে আমাকে মানে খুবই আনন্দের সাথে গ্রহণ করতেছে। তো সেটা আপনার নারী পুরুষ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নির্বিশেষে সবাই মোটামুটি আপনি এখন বর্তমানে আপনি কি এখন চ্যালেঞ্জ দেখছেন? আপনার একদিকে বিএনপি একটা চ্যালেঞ্জ,
অবশ্যই এটা বড় রাজনৈতিক দল হিসেবে তারা মাঠে আছে, মাঠে কাজ করছে। যদিও বা তারা এখন মনোনীত প্রার্থী এখনো চট্টগ্রাম ৯ আসনে, এই আকর্ষণীয় আসনে এখন তারা দিতে পারেনি। এদিকে এনসিপি একটা চ্যালেঞ্জ। আসলে মোটামুটি এই যে বাংলাদেশ জামায়াত ইসলাম চ্যালেঞ্জের মধ্যেই আছে। এখন বর্তমানে আপনি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাজ করছেন? আমি আল্লাহর রহমতে জনসমর্থন এবং পাবলিক ভোট, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটাতে আমি আল্লাহর রহমতে মোর দ্যান 100% আমি কনফিডেন্ট। আমি আমার চ্যালেঞ্জ বলতে ফেয়ার ইলেকশন, এবং যদি কেন্দ্র দখল বা ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে ইনশাআল্লাহ আমার বিজয়কেও ঠেকাতে পারবো বলে আমি মনে করি। নির্বাচন কমিশন নিয়ে কোনো আপনার আশঙ্কা আছে কিনা? বা নির্বাচনে যারা স্টেক হোল্ডার আছে, সুন্দর একটা ফেয়ার নির্বাচন করার জন্য যারা কাজ করছে মাঠে, মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকার, তাদের কোনো আশঙ্কা আপনি দেখছেন কিনা? আমি ওই দিক থেকে করি যে, কারণ বিরোধী আমার এগেস্টে যারা ক্যান্ডিডেট হবে এখনো তো ক্যান্ডিডেট সার্টেন হয় নাই, তো তারা আমার নিশ্চিত বিজয় দেখে তারা সে লাইনে যাওয়ার একটা চিন্তা তারা করতে পারে। তবে সেটাও আমাদের মানসিক প্রস্তুতি আছে, এবার কোনো কেন্দ্র দল লাইন দেওয়া বলতে হবে। কি প্রার্থী ভালো মানের প্রার্থী দিবে এরকম লাইন, নাকি আসলে চুরি করে নেওয়া, মানে আপনি যে কেন্দ্র দখলের মতো এই লাইনটা ধরতে পারে তারা? কি মনে করছে? কি আশঙ্কা করছে? এখন বাংলাদেশের কালচারে তো ফেয়ার ইলেকশন বলতে অতীতে ইতিহাস নাই। নাই। কোনো না কোনোভাবে কিছু কিছু মোটামুটিভাবে ৩ বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে ইলেকশন হয়েছে সেখানে মানুষ মোটামুটি ভোট দিতে পারছে। তারপরেও অনেক সমালোচনা। যারা নৈতিক নয় তারা জাল ভোট ইত্যাদি তো দিছে। এটা বাংলাদেশের কালচারে, এটা একেবারে ফেয়ার ইলেকশন এখানে কালচার এখনো ডেভেলপ করে নাই। তো সেদিক থেকে ওই পথ করা এটা মানে বিরোধী পক্ষ সেটা করতে পারে, এটা আমাদের পারে সেটা আশঙ্কা করে। আর ওটার জন্য প্রস্তুতি আছে আপনার? কিন্তু হ্যাঁ, প্রস্তুতি অবশ্যই। এটা তো আমরা প্রস্তুতি কিরকম? তারা দখল করলে আপনিও দখল করবেন এরকম প্রস্তুতি? দখল করা না, দখল করতে দিব না। কেউ দখল করতে পারবে না, বাধা দিবে। অবশ্যই বাধা দিবে। যত নির্বাচন ভালো হোক না কেন, চট্টগ্রাম ৯ আসন নিয়ে অনেক আলোচনা চলে আসে। সে জায়গায় আপনার প্রস্তুতিটা একটু আপনি আবার বলবেন। পাশাপাশি যারা স্টেক হোল্ডার আছে নির্বাচনের জন্য, তাদেরকে আপনি আসলে বিশ্বাস করেন কিনা? প্রশাসন নিরপেক্ষ হবে সেটা আমরা আশা করি, এবং গভর্নমেন্ট তো বলতেছে যে সর্বকালের একটা মানে ঐতিহাসিক নির্বাচন, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করবে। সেটা নির্বাচন কমিশন থেকেও বলতেছে, ইন্টারিম গভর্নমেন্ট থেকেও বলতেছে। কিন্তু আমরা আশঙ্কা তো ওরা দিতে পারি না, কারণ হচ্ছে আমরা তো এই যে কিছু কিছু ইনসিডেন্ট যে হয় ওখানে, মানে কোনাকুনি হয়, মুখ্য ইত্যাদি, এগুলা তো হচ্ছে, এগুলা তো আমরা আশা করি না ইয়ার পরে, কিন্তু হচ্ছে। তো সেজন্য কেউ যদি তাদের মনের ভিতরে আছে, তারা বিহাইন্ড দ্য সিন তারা ওইভাবে করার যদি প্ল্যান করে থাকে, আপনার চিন্তাটা আছে কিনা, ওই জায়গায় চিন্তাটা আছে কিনা? কারণ বাংলাদেশের প্রেক্ষাপট আপনার চিন্তা করতে হবে। হ্যাঁ, চিন্তা তো অবশ্যই আছে বলেই তো আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার, তো আমাদের 5 দফা দাবির মধ্যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। তো সেটা লেভেল প্লেয়িং ফিল্ড, সেটা নিয়ে আমরা কনসাস আছি। হ্যাঁ, যদি ইনকেস লেভেল প্লেয়িং ফিল্ডে কোনো দেখি আমরা, হ্যাঁ, তাহলে সেটা নিয়ে তো আমরা সোচ্চার হব এবং জাতিকেও সচেতন করব, এবং আমাদের জাতীয় অবজারভেশনে আছে। এবং এই জন্যই তো এই যে বিভিন্ন এখনো তো একেবারেই একমত হয়ে যায় নাই। হ্যাঁ, কারণ এই যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া, তারপর হচ্ছে লেভেল প্লেয়ার পদ্ধতি বা গড়াউট এগুলা এই যে একই দিনে এতজন ডিসিকে করা হলো, তো এইগুলা কোনো পক্ষ তাদের সাজানো মাধ্যমে হচ্ছে কিনা। চট্টগ্রামে এই কয়দিনের ভিতরে 6 বার ডিসি বদল হয়, হ্যাঁ, জয়েন করার মাস পরে হয়। তো এইগুলা বিহাইন্ড দ্য সিন কোনো আছে কিনা, এবং অলরেডি তো আমাদের করছেন। কেউ কেউ স্বৈরাচারের দোষরই করতেছে। এই ধরনের 3 জন মানে উপদেষ্টারও নাম না বললেও আপত্তি করছে এবং নাম প্রকাশ করবে নেসেসারি। তো এই বিহাইন্ড দ্য সিন ষড়যন্ত্র তো আছে, এটা আমরা কনসাস আছি, এবং এটার উপরে ডিপেন্ড করবে আমাদের পরবর্তী। কিন্তু উই আর প্রসিডিং ফর ইলেকশন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তারা তো সরকার পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু কখনো বাংলাদেশ জামায়াতে ইসলাম কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারা আসেনি কখনো। যদিও বা সকলে পুরাতন রাজনৈতিক সংগঠন, কিন্তু আপনারাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলাম।
এখনো এটা কিন্তু আপনারা এই 2026-এর নির্বাচনকে আপনারা সুবর্ণ সুযোগ মনে করছেন কিনা? আপনারা কি আসলে সরকার গঠনের চিন্তাভাবনা করছেন কিনা? আসলে সরকার গঠনের মতো সেই ক্ষমতা যদি ভোটাররা বাংলার জনগণ দেয়, এক্ষেত্রে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি যেভাবে সরকার গঠন করেছে, দেশ পরিচালনা করছে, আপনারা কিভাবে দেশ পরিচালনা? এখানে একটা ব্যতিক্রম আমি বলি, বাংলাদেশ জামাতে ইসলামী আমরা ওয়ার্ড, থানা, মহানগরী, ইউনিয়ন, উপজেলা আমাদের সবগুলা ওখানে মজলিসে শৌরা আছে, কর্ম পরিষদ আছে। তাহলে সেখানে আমাদের এই সব কিছু নিয়ে আলোচনা হয়। তো এখন ওয়ার্ড শহরের জন্য ওয়ার্ড থেকে ওই এলাকার যা সমস্যা থাকবে সেগুলা মজলিস শোরায় আলাপ হবে, মহানগরী শোরায় আসবে, কেন্দ্রীয় শোরাতে যাবে, কর্মপরিষদে যাবে, সেখান থেকে পার্লামেন্টে যাবে। তাহলে আমরা তো প্রায়োরিটি বেসিসে পরামর্শের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিই। তো কিন্তু অন্যান্য দল তো হচ্ছে লিডার যা বলে তা হবে। এই লিডারের কথা কারো পছন্দ না হলে সেখানে মারামারিও হয়, ইউনিফর্মলি এক্সিকিউট হয় না। তারা ওইভাবে আনুগত্য সিস্টেম তাদের ভিতরে নাই। কিন্তু আমাদের একেবারে টপ টু বটম আনুগত্য, এটা একেবারে আমাদের ইমানের সাথে জড়িত। সুতরাং এই যে দেশ পরিচালনার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী যেভাবে সিদ্ধান্ত নিয়ে টোটাল এফর্টটা, টোটাল বাজেট মানে 100% কাজে খাটানো, ব্যয় করা এবং এখান থেকে একটা পয়সাও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ না হওয়া, এই বিষয়গুলো বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া অন্য কোনো দল করতে পারবে বলে আমি মনে করি না। এবং সবচেয়ে বেশি আমি আশাবাদী যে জামাতে ইসলামের আমাদের যেটা সুশৃঙ্খল নেটওয়ার্ক আছে এবং চেইন অফ কমান্ড আছে এবং স্টাডি, এখানে সবার মতামত প্রকাশ করা এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত নিলে বাকি সবাই এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য তৎপর হওয়া, এটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের একটা ইউনিক মানে সিস্টেম, যার ফলে এটা জাতির জন্য উপকার। স্পেল ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস, একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক, হইচই মাতামাতি করি সবে কারাকারি। কিশোয়ান মাফিন কেক, উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে। কিশোয়ান মাফিন কেক, আমি মজা কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, চাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস, একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক,
যেহেতু ২৬শে নির্বাচন খুব আকর্ষণীয় গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে চলছে, রাষ্ট্র বা সরকার বারে বারে এই কথা বলছে, ওটার জন্য আপনাদের প্রস্তুতি কীরকম, সাংগঠনিকভাবে আপনারা কতটুকু চাঙ্গা আছেন একটু যদি জানতে চাই। পাশাপাশি আপনাদের ছাত্র শাখা, ছাত্র শিবির কতটা এখন প্রস্তুত নির্বাচনের জন্য, এবং চট্টগ্রাম ৯ আসনের জন্য ছাত্র শিবির কতটা কাজ করছে বলে আপনি মনে করছেন? তো ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমরা এখন ফুললি ইনশাল্লাহ টোটালি অর্গানাইজড, এবং তখনও অর্গানাইজড আমাদের সংগঠন দই আসলে, সেটা তো আপনারা দেখতেছেনই যে জামাতে ইসলামীকে নিঃশেষ করতে চাইছিল, কিন্তু এটা আরও বেশি ইয়াতে অ্যাডভান্স হয়ে গেছে। তো আমাদের ছাত্র সংগঠনও ওয়েল ডিসিপ্লিন, সেটা তো আপনারা ইলেকশনের মাধ্যমে প্রমাণ পাইছেন। তারপরে হচ্ছে কি, আমরা এখন দেশ পরিচালনার জন্য যোগ্যতা অর্জন করছি কিনা, আমাদের ইয়া হচ্ছে কি, আমরা যোগ্য মানুষকে, প্রফেশনাল যোগ্য মানুষকে ফিট জায়গায় আমরা ইউজ করব, হ্যাঁ, তাদেরকে চান্স দিব। সে আমাকে জামাত করতে হবে বলে তো কথা নাই, ওগুলো তো প্রফেশনাল অর্গানাইজেশন, ওগুলো দলীয়করণ করছে বলেই সমস্যা। মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে হচ্ছে সচিব, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি, এরা তো দলীয় কর্মচারী হবে না। হ্যাঁ, আমাদের ইয়াতে হচ্ছে কি, তারা প্রফেশনাল এবং সে দেশ উড বি এথিক্যাল। তো সুতরাং এই সমস্ত বিষয়গুলা তো যারা যেখানে ফিট তারা সেখানে কাজ করবে। হ্যাঁ, আর জামাতে ইসলামী আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরাই তো সর্বপ্রথম ৩০০ আসনে নমিনেশন আমরা দিয়ে দিছি। এরপরে দেখবেন যদি কোনো জোট হয়, ইভেন ১০০ আসনও উইথড্র করতে হয়, আমাদের কোনো মারামারি হবে না। যাকে উইথড্র করবে, সে যাকে ক্যান্ডিডেট দিবে তার সাথে কাজ করবে, আপনারা দেখবেন সেটা। তো সুতরাং জামাতে ইসলামী জাতির জন্য কাজ করে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত লাভের জন্য বা আমি এমপি হব, আমি মন্ত্রী হব, আমি পাওয়ার চর্চা করব, এই নিয়ে আমরা কাজ করি না। এই আপনার নির্বাচনী প্রচারণায় কি চট্টগ্রামের আপনাদের ওই যে জামাত ইসলামের ছাত্র শাখা, ছাত্র শিবির কি কাজ করছে কিনা মাঠে ঘাটে? আমাদের হচ্ছে প্রত্যেকটা সংগঠনের নিজস্ব একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহিলা জামাত, তার এই ছাত্রী সংস্থা, ইসলামী ছাত্র শিবির, তারপরে অন্যান্য পেশাজীবী আছে, ডাক্তার বা প্রফেসর, অধ্যক্ষ ইত্যাদি, সব আমাদের ক্যাটাগরিতে সংগঠন আছে। তো ছাত্র শিবিরেরও তাদের একটা নিজস্ব প্রোগ্রাম, এবং তারা একটা ইন্ডিপেন্ডেন্ট সংগঠন, তাদের নিজস্ব কেন্দ্রীয় থেকে শুরু করে রোড লেভেল পর্যন্ত তাদের কমান্ডে তারা চলে। আমরা ইলেকশন ডিক্লেয়ার করার পরে আমাদের আসন কমিটি আমরা করে ফেলছি, চট্টগ্রাম ৯ নির্বাচন পরিচালনার আসন কমিটি। ধরেন কাজ করার জন্য যেরকম এই যে বুথ কমিটি, সেন্টার কমিটি ইত্যাদি সব রোড লেভেল কমিটি আমাদের হয়ে গেছে। এখানে আমাদের জনশক্তির কোনো আল্লাহর মতো অভাব নাই, যার ফলে বাংলাদেশ জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহিলা জামাত, এভাবে আমরা, কিন্তু প্রতিনিধি আছে, ছাত্রদের প্রতিনিধিও আমাদের কমিটিতে আছে, শ্রমিকদের প্রতিনিধি, সব ইউনিটের প্রতিনিধিও আছে। তো যখন প্রয়োজন হবে, ইলেকশন ডিক্লেয়ার হবে, ছাত্র শিবির দলবল নিয়ে হয়তো তখন নামবে। হ্যাঁ, কিন্তু এখনই আমাদেরকে, আমাদের যে এখানে যাচ্ছি সেখানে আমাদের জামাতের সংগঠন, শ্রমিক কল্যাণ সহ আমরা এনাফ আছি আল্লাহর মতে ওই গণসংযোগ করার জন্য, যার ফলে এখনই তাদেরকে আমাকে মিছিলে নামাতে হচ্ছে না। আপনারা কি কোনো জরিপ করেছেন এই দলের এত প্রার্থী আছে, এত সমর্থক আছে, এই দলের এত সমর্থক আছে, আপনারা কোনো ইন্ডিভিজুয়ালি অভ্যন্তরীণভাবে চট্টগ্রাম ৯ আসনে জরিপ করেছেন? এবং এই জরিপের রেজাল্ট কি? আপনাদের ব্যক্তিগত যে জরিপটা আপনারা করেছেন চট্টগ্রাম ৯ আসন নিয়ে, এটার আপনার রেজাল্ট কি? পাশাপাশি আপনারা এখন ভোটারদেরকে কি বলছেন, আসলে কি স্বপ্ন দেখাচ্ছেন? আসলে আমরা ভোটারদের স্বপ্ন দেখাচ্ছি যে বাংলাদেশ জামাতে ইসলামী একটি শোষণমুক্ত, শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, উন্নত, আত্মমর্যাদাশীল দেশ করার জন্য কাজ করছে, যেখানে শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে ক্ষুধাভীতি, মানবতাবোধ এবং জনকল্যাণ। আমরা নির্বাচিত হলে মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, সেটার দায়িত্ব সরকার নেবে। তারপরে হচ্ছে আমরা যুব সমাজকে পজিটিভলি ইনভলভ করব, তাদের কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে তারা মানে অ্যাডভান্স হবে, এবং তারা এন্টারপ্রেনার হবে। ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি শিল্প, আমাদের মৎস্য শিল্প, কৃষি শিল্প,
সহ সব কিছুতে তারা অ্যাটেনশন দিবে। তারপরে আমরা মনে করি যে এই সমাজের মুক্তি এবং ন্যায় বিচার, এগুলো তো বলছেন, ভোটাররা কি বলছে এখন? ভোটাররা খুব আশান্বিত, ভোটাররা আশান্বিত এবং সবচেয়ে বেশি হচ্ছে কি যে আমরা গেলে আমরা ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ করতে পারবে না। সেটা দুর্নীতি, পাওয়ার দুর্নীতি, সেটা টাকা পয়সার দুর্নীতি, সেটা ক্ষমতার অপব্যবহার, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি সব। তো এইগুলা আমরা আমাদের আদর্শের সাথে যায় না। আমাদের একটা, আমি যেটা বললাম যে আমাদের শাসনের কেন্দ্রবিন্দুতে আছে খোদাভীতি, আল্লাহকে জবাব দিতে হবে। আমরা দুনিয়াতে করলে পার পাবো না। আমরা আখিরাতে বিশ্বাস করি, আখিরাতের সাফল্য, খোদা আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। সেজন্য আমরা কোনো দুর্নীতি করতে পারবো না, এটা আমাদের ঈমান। সুতরাং আমরা যে রোজা রাখলে এই সকালবেলা আমরা রোজা রাখলে সেহরি থেকে ইফতারি পর্যন্ত হালাল কিছু এক ফোঁটা পানিও চুরি করেও খাই না, ঠিক আমানতদারি পাইলে সেটা আমরা আল্লাহর ভয়ে সেভাবেই মেনটেন করব যে হারাম কিছু যাতে আমার ভিতরে না ঢুকে। তো সুতরাং আমাদের এটা তো ইতিপূর্বে আপনারা প্রমাণ দিয়েছেন, আপনার দুইটা মন্ত্রণালয়। দুটা মন্ত্রী আমাদের কোনো দুর্নীতি বাইর করতে পারে নাই। ঠিক আমরা যদি সরকারে যাই তাহলে ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে এবং বাংলাদেশ এটি তো আপগ্রেড হবেই। কারণ হচ্ছে আপনি বাজেটের 70% যদি লুটপাট হয় আর যদি 100% ব্যয় হয় তাহলে ডিফারেন্সটা আপনি দেখতেছেন। মানুষের জীবন মান বেড়ে যাবে, স্যালারি বেড়ে যাবে, লেখাপড়া ফ্রি হবে, চিকিৎসার দায়িত্ব সরকার নেবে, হোমলেসদের হোমের ব্যবস্থা করবে। এবং আমি এই যে কাজ করতে যাইয়া আমি দেখলাম বস্তিগুলা, এটা রাষ্ট্র দায়িত্ব না নেওয়া ছাড়া এগুলোর উন্নতি কিয়ামত পর্যন্ত হবে না। কারণ এখানে খুব ইজিলি এটাকে সমাধান করা যায়। এবার আমরা মনে করেন আমি একটা বস্তি, তাদেরকে আদারওয়াইজ টেম্পোরারি প্রোভাইড করে ওই এলাকাটা যদি মনে করেন আমি গভর্নমেন্ট, আমি ডেভেলপার হইলাম, ওনারকে 40% দিলাম, 60% আমার গভর্নমেন্ট নিল। এই 60%-এ আমি যাদেরকে নিয়ে গেছি তাদেরকে যদি সেটেল করি তাহলে আমার সমস্যা সমাধান হয়ে গেল। তো আমি এটা ওই যে আমেরিকায় দেখছি, আমি চায়নায় দেখছি, হ্যাঁ, আমি বিশ্বের 20টা দেশ সফর করছি এবং স্বাস্থ্য, শিক্ষা, সব মানে গার্বেজ ম্যানেজমেন্ট, ইভেন আমাদের এই যে সিটি কর্পোরেশনের ময়লা ম্যানেজমেন্ট, এগুলোতে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো সেজন্য ব্যাপক সংস্কারের প্রয়োজন আছে এবং মূলত স্বাধীনতার পরে বাংলাদেশের গঠনের জন্য মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক, রাজনৈতিক কিছুর জন্য কোনো কাজ হয় নাই। এটা ব্যাপক সংস্কারের প্রয়োজন আছে এবং এটা বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্যরা ওইভাবে দায়িত্ব নিয়ে করতে পারবে না। এটা হচ্ছে জাতির জন্য আমাদের মেসেজ। বিভিন্ন জায়গা থেকে কিছু তথ্য চলে আসে, আসলে জামাত ইসলাম যখন ক্ষমতায় যাবে মেয়েরা, নারীরা বের হতে পারবে না। 1, 2 নম্বর সমস্যা চলে আসে যে আপনারা তো ধর্মভিত্তিক রাজনীতি করেন, আপনি ধর্মীয়ভাবে সবকিছুকে সমাধান করার আপনারা চেষ্টা করবেন। সেই জায়গায় হিন্দুদের কি হবে, বৌদ্ধদের কি হবে, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তারা এখন ভয়ের মধ্যে আছে। সবকিছু মিলে তাদের জন্য বা নারীদের জন্য কি মেসেজ আপনারা থাকবে একটু বলেন? নারীদের জন্য মেসেজ হচ্ছে নারীরা যার যার যোগ্যতা অনুযায়ী পদায়ন পাবে, কোনো বাধা এখানে নাই। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য হচ্ছে আমাদের রিলিজিয়াস ফ্রিডম, রাইট। যার যার ধর্ম সে করবে। এবং হিন্দুরাও ইতিমধ্যে তাদের কনফিডেন্সে আসছে যে জামাত ইসলামী কোনো হিন্দু বিরোধী প্রোগ্রাম নাই এবং হিন্দুদের কোনো দখল বা আঘাত ইত্যাদি এই পর্যন্ত স্বাধীনতার 54 বছরে জামাত ইসলামী করে নাই, বা বরং তারা তাদেরকে পাহারা দিয়া তাদের কনফিডেন্স অর্জন করছে। এটা হিন্দুদের এক্সপ্রেশনে এখন চলে আসতেছে ন্যাশনাল ইয়াতো, আপনারাও নিশ্চয়ই শুনছেন। তারপর হচ্ছে মহিলাদের জন্য তারা ফ্রিডম, ওদের যার যার এটা আমলনামা সেটা তার জন্য। আর হচ্ছে কি ওদের যোগ্যতা অনুযায়ী, আমি কেন ইরানে আমি কাজ করে আসছি, তো এটা তো ইসলামিক রিপাবলিক অফ ইরান, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সব জায়গায় মহিলারা একেবারে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। এটা হলো আমরা এখন বিশ্ববিদ্যালয়ে দেখেন ওর হলে ফুল প্যানেল ছাত্র শিবিরকে ভোট দিছে না, নাহলে আমরা 15,000 ভোট পাইলাম কোথায়? হ্যাঁ, এবং এই যে আপনি দেখেন ডক্টর মোনামি বলছে যে যে সংগঠন মুহুর মতো ছেলের জন্ম দিতে পারে সেই সংগঠনই তো ভালো। তো ও তো একজন হিজাব চর্চা করে না, ও অক্সফোর্ড থেকে পিএইচডি করা একজন মহিলা, সেই বলছে যে শিবির ইজ ইউনিক, আমাদের শিবির দরকার। এই ধরনের যে শিবির এই ধরনের মোনামির মতো ছেলে তৈরি, কি বলে, মহির মতো ছেলে তৈরি করে, সেই শিবিরই তো ভালো।
এটা এক কথায় আপনারা তো যেহেতু কোরআনী শাসনটাকে আপনার মাথায় রেখে বা ধর্মচর্চাকে মাথায় রেখে আপনারা কাজ করবেন। সেই জায়গায় অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তাদের উপর কোনো জুলুম নির্যাতন হবে কিনা, এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা? পাশাপাশি সাংস্কৃতিক আমাদের তো এটা তো বাঙালি আমরা। তো আমাদের একটা সংস্কৃতি থাকে, ওই সংস্কৃতিতে কোনো আঘাত আসবে কিনা? নারীরা আসলে না এইরকম আশঙ্কা করতে পারে কিনা, এটার উত্তর আপনারা কি দিবেন? এটার উত্তর হচ্ছে ইসলাম মানব জাতির জন্য ধর্ম এবং ইসলামে অন্য ধর্মাবলম্বীদের জন্য আইনগত প্রোটেকশন আছে এবং সবাই নিরাপদ এবং ইসলাম রিলিজিয়াস ফ্রিডম, সেটা তো জবাবদিহি করতে হবে ওদের গডের কাছে, আমরা আমাদের আল্লাহর কাছে, ওরা ওদের ভগবানের কাছে। এটাতে আমাদের কোনো ইন্টারফারেন্স নাই। এটা মানে ইসলাম হচ্ছে মানব জাতির জন্য ধর্ম। চট্টগ্রাম ৯ আসনে যদি আপনি এমপি হন, আপনি কেমনতর এই আসন করতে চান? যদি ১ মিনিটের মধ্যে আপনি স্বপ্নের কথা ১ মিনিটের মধ্যে যদি আপনি বলেন আমাদেরকে। চট্টগ্রাম ৯ আমাকে যদি জনগণ দায়িত্ব দেয় তাহলে আমি এটার এই যে যেগুলো মৌলিক আছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যোগাযোগ, জলাবদ্ধতা, এই সব কিছুকেই আমরা সবার সাথে আলাপ করে সমস্যাগুলো আমরা চিহ্নিত করব। করার পরে সেটা আমরা লোকালি এবং রাষ্ট্রীয়ভাবে যেখানে যেটা রিলেটেড সেখানে মুভ করে আমরা এগুলা সমাধান করার জন্য চেষ্টা করব। সেখানে আমি জনসম্পৃক্ততা রাখবো, লোকাল প্রতিনিধি, তারপরে হচ্ছে সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রতিনিধি। যে কোনো একটা প্রজেক্ট হলে আমি সেটা একটা প্রজেক্ট বাস্তবায়ন কমিটির মাধ্যমে ভোক্তা অধিকার পরিষদ থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পলিটিক্যাল লিডারশিপ থেকে, লোকাল থেকে, নেতৃত্ব থেকে, সংগঠন থেকে নিয়ে সার্বজনীন কমিটি করে কাজটা আমি মানে এই সমস্যাটাও সেভাবে প্লেস করব, সমাধানটাও আমি সেভাবে করব। যারা আপনাদেরকে ভোট দিবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তাদের একটা ভোট চট্টগ্রামকে চেঞ্জ করে দিতে পারে। তাদের একটা ভোট, এই যে যারা মানে হকার আছে, ব্যান গাড়িতে যারা বিজনেস করে তাদের মুখে হাসি ফুটাইতে পারে, তারা চাঁদা মুক্ত বিজনেস করতে পারে। আমি এটা তো আমার আলোচনায় আসে নাই, আমি চিন্তা করছি যে বিভিন্ন জায়গায় যদি আমরা কিছু ফ্লি মার্কেট করি তাহলে তারা যাইয়া সপ্তাহে একদিন ওখানে, আরেকদিন ওখানে, আরেকদিন ওখানে, বিভিন্ন জায়গায় ফ্লি মার্কেটে যাইয়া তারা বিজনেস করবে, রাস্তাঘাট তো ফ্রি হবে। তাহলে মানে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তাদের জন্য মেসেজ হচ্ছে যে তারা বিজনেসটা স্বাধীনভাবে তারা করতে পারবে। আর চট্টগ্রামবাসীর জন্য হচ্ছে কি, চট্টগ্রামবাসীর একটা ভোট চট্টগ্রামকে সব দিক থেকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। আমরা জানি আপনি খুব প্রচারণার মধ্যে আছেন, ভোটারের কাছে আছেন, ঘরের দুয়ারে যাচ্ছেন, আপনি অসংখ্য ব্যস্ত থাকেন, আপনি খুবই ব্যস্ত। পাশাপাশি আপনার ডাক্তারি পেশা তো আছেই, আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এত ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। এবং জাতির কাছেও আমরা আশা করব যে জাতি আমাদের প্রতি কনফিডেন্স রাখবে এবং আমাদেরকে সর্বসম্মতিক্রমে রায় দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করব। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি চট্টগ্রাম আসন, চট্টগ্রামের খুবই আকর্ষণীয় আসন চট্টগ্রাম ৯ আসন। এই ৯ আসনের আজকে আমরা অনেক গল্প শোনালাম। আমাদের একজন প্রার্থীকে আমরা পেয়েছি, বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী, মনোনীত প্রার্থী, তাকে আমরা সাথে পেয়েছি। তার থেকে আমরা জেনে নিলাম এই চট্টগ্রাম ৯ আসনে ভোটাররা কী চায় এবং ভোটাররা যেটা চায় সেটা কি বাংলাদেশ জামায়াত ইসলাম জয়যুক্ত হলে পরে তাদের কি এই সমস্যাগুলো সমাধানের রূপ নেবে কিনা, ভোটার সংখ্যা কত, পুরুষ ভোটার, নারী ভোটার, তাদের স্বপ্ন কি, তারা কেমনতর চট্টগ্রাম ৯ আসন চায়, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টল এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Spell magic. MAGIC magic.
সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, নাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন। Spell magic. MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক।